ভেবেছিলাম বার্সার সেকেন্ড ম্যাচ দেখে তারপরে কোনো একটা ভিডিও বানাবো বার্সাকে নিয়ে, বাট বার্সা লাস্ট ম্যাচে যা খেলেছে ভাই, ভিডিওটা তো বানাতে হবেই। সো আজকের ভিডিওটা আমি খুব শর্ট রাখবো, বেশি কথা বলবো না, শুধুমাত্র যেই কি প্লেয়ারগুলো আছে বা বার্সার যেই নতুন সাইনিংগুলো এবং নতুন একটা লা মাসিয়া প্রোডাক্ট এসেছে তাকে নিয়ে কথা বলবো। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে যাই। সো সর্বপ্রথম কথা বলবো বার্সার লা মাসিয়া প্রোডাক্টকে নিয়ে, যে হচ্ছে পেদ্রো ফার্নান্দেস অথবা দ্রো ফার্নান্দেস, এখন তুমি যেটাই ডাকো তাকে, তার নাম হচ্ছে এটা। সো এই প্লেয়ারটা দুর্দান্ত একটা প্লেয়ার, মাত্র 17 বছর বয়স। হ্যাঁ, আমরা কয়েকদিন আগে লামিন ইয়ামালকে 17 করতাম, অ্যান্ড লামিন ইয়ামাল গত কিছুদিন আগেই 18-তে পরিবর্তন হয়েছে এবং নতুন একটা 17 বছরের লা মাসিয়া প্রোডাক্ট এসে পড়েছে ফাইনালি। কেননা পেদ্রো ফার্নান্দেস খুবই দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে, মাত্র 45 মিনিট টাইমে সে সুন্দর কিছু পাসেস অথবা বল কন্ট্রোল বলো এবং খুবই দুর্দান্ত একটা গোল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ফার্নান্দেস বা দ্রো ফার্নান্দেস এই টিমে থাকার জন্য এসেছে, এই টিমে তার প্লেস বানানোর জন্য এসেছে। বাট একটা মজার বিষয় কি জানো, ফার্নান্দেস এই টিমে ইনক্লুডই ছিল না। আই মিন যে ফ্রেন্ডলি যে ট্যুরের টিমটা ছিল সেটার মধ্যে ইনক্লুডই ছিল না। আমাদের কোচ হানসি ফ্লিক সে ট্রেনিংয়ে নিয়েছিল ফার্নান্দেসকে। আই মিন আমরা কিছুদিন আগে দেখছিলাম, কিছু ক্লিপ দেখছিলাম যে বার্সার পুরো স্কোয়াডটাকে ট্রেনিং করছে, সবাই ভেকেশনে যাচ্ছিল, বাট বার্সা ভেকেশন থেকে তাড়াতাড়ি এসে পড়েছে, স্কোয়াডটা একটা নতুন একটা স্কোয়াড বিল্ড করছে বার্সেলোনা। সো সেখানে আমরা দেখছিলাম যে হানসি ফ্লিক নতুন নতুন কিছু লা মাসিয়া প্রোডাক্টকে নিয়ে ট্রাই করছিল এবং সেই ট্রেনিং থেকেই ফার্নান্দেসকে হানসি ফ্লিক চুজ করে। আই মিন ট্রেনিংয়ের জন্য চুজ করে এবং ট্রেনিংয়ের মধ্যে তার পোটেনশিয়াল দেখে তাকে এই ট্যুরের জন্য চুজ করে। এবং ভাই, হানসি ফ্লিক ওয়াজ রাইট। আই মিন লা মাসিয়া প্রোডাক্ট কতটা ভালো এবং লা মাসিয়া যে কেন বিশ্ব সেরা একাডেমি, ফুটবল একাডেমি, তা আবারও প্রমাণ করে দিয়েছে পেদ্রো ফার্নান্দেস। অ্যান্ড হ্যাঁ, হয়তোবা তোমরা বলতে পারো মাত্র এক ম্যাচই তো খেলেছে, মাত্র 45 মিনিট, বাট যা খেলেছে খুবই দুর্দান্ত খেলেছে। সো নেক্সট ম্যাচে আমি ওর থেকে খুবই হাই এক্সপেকটেশন রাখবো। এবং শুধু তাই না, পেদ্রো ফার্নান্দেসের আইডলকে জানো? পেদ্রি গঞ্জালেস। আই মিন পেদ্রি ওর থেকে মাত্র 5 বছরের বড় এবং অলরেডি আইডল। সো দুইজনই একই টিমে খেলবে এবং দুইজনই মিডফিল্ডার। সো দেখা যাক দুজনের একটা ভালো বন্ডিং অথবা ভালো বা স্পট উইনিং এর জন্য একটা চ্যালেঞ্জ আমরা দেখবো নেক্সট সিজন হয়তোবা, বাট আমি বিশ্বাস করি না, কারণ বার্সেলোনা নতুন প্লেয়ার আগে রেজিস্টার করতে হবে এবং বার্সেলোনা রেজিস্টার নিয়ে কি ঝামেলা সেটা আমি লাস্ট ভিডিওতে বলেছি। আমার এই ক্লাব থেকে আর রেজিস্ট্রেশন নিয়ে বিশ্বাস নেই ভাই, কখন কি হয়ে যায়। সো দেখি, আশা করছি যাতে রেজিস্টার হয়ে যায়, আর দেখা যাক কি হয়। অ্যান্ড এরপর যদি আমি কথা বলি, তারপর বলবো লামিন ইয়ামালকে নিয়ে, কারণ লামিন ইয়ামাল 10 নম্বর জার্সি পরে তার ফার্স্ট ম্যাচ খেলেছে এবং 45 মিনিট খুবই বাজে খেলেছে আমি বলবো, কারণ সে কোনো ড্রিবলিং করতে পারছিল না, পাসেস দিতে পারছিল না এবং একটা শট নিয়েছে সেটাও বাইরে ছিল, আই মিন টার্গেটের বাইরে ছিল। অ্যান্ড তার উপর যে প্রেশার সেটা আমরা বুঝতে পারছি, হয়তোবা প্রেশারের জন্য নয়তোবা এতদিন খেলেনি যার জন্য হয়তো এই প্রেশারটা পড়ছে তার উপর। বাট লামিন ইয়ামালের যে নাম্বার 10, এটা এখন অনেক বড় একটা দায়িত্ব তার কাঁধের উপর। সো তাকে এখন এই জিনিসটা নিয়ে ভালোভাবে খেলতে হবে, তাকে এই জিনিসটার প্রতি দায়িত্বশীল থাকতে হবে, কেননা নাম্বার 10 খুবই বড় একটা নাম্বার বার্সেলোনার জন্য। এবং তার এই ম্যাচের পারফরমেন্স থেকে তার হেটার বা অপোজিট টিমের যে ফ্যানগুলো আছে তারা চান্স পেয়ে গিয়েছে তাকে ট্রোল করার জন্য যে নাম্বার 10 একটা কার্ডস, নাম্বার 10 মেসির পর আর কেউ ডিজার্ভ করে না বা আর কেউ সামলাতে পারবে না সে দায়িত্বটা। অ্যান্ড লামিন ইয়ামালকে এখন একটু সতর্ক থাকতে হবে, কারণ তার পিছে এখন নাম্বার 10। আর নাম্বার 10 বার্সেলোনার শুধু একটা নাম্বারই না, এটা হচ্ছে সবচাইতে বড় দায়িত্ব বার্সেলোনার জন্য। সে ভুল করলে তার জায়গায় আরেকজন আছে, রুনি ভাই। এই প্লেয়ারটাও দুর্দান্ত একটা সাইনিং হয়েছে বার্সার এই সিজনে, কারণ ডেবিউ ম্যাচে সে মাত্র 45 মিনিট টাইম পেয়েছে এবং 45 মিনিটেই পুরো মাঠ জুড়ে সে ছিল। আই মিন ডুয়েল বলো অথবা পাসেস বলো, বল কন্ট্রোল বলো, এবং তারও একটা দুর্দান্ত গোল। আই মিন বার্সার লাস্ট ম্যাচটা খুবই দুর্দান্ত ছিল। হ্যাঁ, রেটিং দেখলে তুমি হয়তোবা বুঝবা না, কারণ রেটিং সবারই খারাপ হয়ে আছে। হ্যাঁ, স্বাভাবিক, কারণ 45 মিনিট করে সবাই খেলেছে, তো রেটিং লাল হয়েই থাকবে দোনো দলেরই। একজন প্লেয়ারও এমন না যে রেটিং ভালো আছে। অ্যান্ড যদি এ কথা বলি তাহলে পেদ্রি তো আছে ভাই। আই মিন পেদ্রি তার ক্লাস, যে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স সেটা ধরে রেখেছে, সে এখানে একটা ভালো রেটিং নিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এরিক গার্সিয়া, দ্য সিনিয়র প্লেয়ার অফ দিস টিম। হ্যাঁ, তার উপর যে দায়িত্বগুলো আছে সে প্রপারলি ফুলফিল করতে পারছে এবং আমি আরও হ্যাপি হচ্ছি কাসাডোর জন্য। মার্ক কাসাডো সে ইনজুরিতে ছিল গত সিজনে এবং কিছু ম্যাচ খেলেছে, তারপর ইনজুরির পর এসে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, তো বার্সেলোনা আস্তে আস্তে হিল করছে। আই মিন নেক্সট সিজনের জন্য একটা ভালো টিম নিয়ে বার্সেলোনা রেডি হচ্ছে।
অ্যান্ড রুনির কথা বলছিলাম, রুনি দুর্দান্ত খেলেছে। এবং কথা বলি আমাদের বলতে পারো নেক্সট পিআর মাস্টার অথবা পিআর কিং, কারণ অপোজিট টিমেরা বলছে যে ও এত ভালো প্লেয়ার না, কিন্তু বার্সার পিআর তাকে কিনা অনেক উপরে উঠে দিয়েছে, তাকে কিনা অনেক ভালো প্লেয়ার বানিয়ে দিয়েছে। আর তার নাম হচ্ছে র্যাশফোর্ড। ভাই র্যাশফোর্ড মাত্র 45 মিনিট টাইম পেয়েছিল, আমি মাত্র বলছি কেন ভাই, সবাই 45 মিনিট টাইম পেয়েছে। সো র্যাশফোর্ড 45 মিনিটে ভালোই খেলেছে, আমি বলবো না কোনো খারাপ খেলেছে। সে পাসেসগুলো সুন্দর দিয়েছিল, এমনকি একটা সুন্দর পাসও দিয়ে দিয়েছিল, অলমোস্ট গোল হয়ে যেত, কিন্তু সেগুলো ভালোভাবে সামলাতে পারেনি, যার কারণে গোলটা হয়নি। তাহলে রাশফোর্ড একটা অ্যাসিস্টও পেয়ে যেত। র্যাশফোর্ড খুবই ভালো খেলেছে আমি বলবো এটা, কারণ ফার্স্ট ম্যাচ অনুযায়ী তাকে দেখে লাগছিল না যে একটা নতুন টিমে সে অংশগ্রহণ করছে, বা অন্য টিম থেকে নতুন একটা টিমে এসে যে সেটেলমেন্ট হতে একটা টাইম লাগে বা একটা মেন্টালিটি লাগে, সেটা একটু সময় লাগে। বাট র্যাশফোর্ডকে দেখে লাগছিল না, র্যাশফোর্ড এমনভাবে খেলছিল যে এটা তারই টিম, এই টিমের সাথে সে অনেক দিন ধরে আছে। সো হ্যাঁ, জিনিসটা দেখে ভালোই লাগলো। নেক্সট সিজন আমরা তার থেকে একটা ভালো পটেনশিয়াল আশা করব। এবং র্যাশফোর্ড ম্যাচ শেষের একটা ইন্টারভিউতেও বলেছিল যে সে বিশ্বাস করে হান্স ফ্লিক তার থেকে পিক পটেনশিয়ালটা বের করতে পারবে। সো এখন আমরা কথা বলবো আমাদের লাস্ট প্লেয়ার জোয়ান গার্সিয়াকে নিয়ে। আই মিন একটা গোল খেয়েছে জোয়ান গার্সিয়া, বাট গোলটা হওয়ারই কথা, যারা ম্যাচ দেখেছে তারাই জানে, কারণ গোলটা হওয়ার আগে একটা শুট এসেছিল এবং জোয়ান গার্সিয়া সেটা সুন্দরভাবে সেভও দিয়ে দেয়। বাট বার্সেলোনার যে ডিফেন্স টিম ছিল, বিশেষ করে আজকের ম্যাচে আমি বলবো কুবার্সি এতটা ভালো খেলতে পারেনি বা ওপেন আপ হয়ে খেলতে পারেনি, যার কারণে বলটা আমরা ক্লিয়ার করতে পারিনি বা বার্সা ক্লিয়ার করতে পারেনি, যার কারণে কোবে ফিরতি শটে একটা গোল দিয়ে বসে এবং সেটা জোয়ান গার্সিয়া কোনো মতেই সেভ করতে পারবে না। সো হ্যাঁ, গোলটা হওয়া স্বাভাবিকই ছিল আমাদের ডিফেন্সের ভুলের কারণে। অ্যান্ড ডিফেন্স নিয়ে আমি একটা কথাই বলবো, হ্যাঁ এই ম্যাচটার মধ্যে দেখা গিয়েছে যে বার্সার ডিফেন্স কিছুটা নড়বড়ে, হয়তো বা এমন হতে পারে যে অনেক দিন খেলেনি, যার কারণে অনেক মাস পর, আই মিন 2 মাস পর যেহেতু তারা মাঠে খেলছে, যার কারণে জিনিসগুলো একটু নড়বড়ে লাগছে। সো এটা আমি আশা করি নেক্সট ম্যাচে ফিক্স হয়ে যাবে। এবং নেক্সট ম্যাচের জন্য একটা দুর্দান্ত আপডেট আছে যে আমার ফেভারিট জার্সি, এই সিজনে আমার ফেভারিট জার্সি, সেটা হচ্ছে বার্সেলোনার অ্যাওয়ে কিকটা। অ্যান্ড নেক্সট ম্যাচে বার্সেলোনা সেই কিক পরেই খেলবে। আমি দেখার জন্য রেডি আছি যে অ্যাওয়ে কিকটা কত সুন্দর হবে। আমার পিছে দেখতেই পাচ্ছ এবারের জার্সিগুলো আমি কিনিনি, মানে বার্সার এবারের জার্সি দুইটা কিনিনি, কারণ আমি এখনো দেখতে পারিনি কিরকম লাগে প্লেয়ারগুলোর গায়ে এগুলো। ফার্স্ট ম্যাচে দেখলাম এবং সেকেন্ড ম্যাচে আমি সেকেন্ড কিকটা দেখবো, তারপর যে আমি জার্সি দুটো কিনবো, হয়তো বা এমন হতে পারে যে কোনো একটা কিনবো। সো দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়, এবং নেক্সট ম্যাচে আমি আশা করব তাদের থেকে একটা ভালো পারফরমেন্স। সো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, ম্যাচ সম্পর্কে কিছুটা জানতে পেরেছো, যেটা হয়তো বা যারা ম্যাচ দেখনি তারা মিস করে ফেলেছো। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমার মতামত এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।